আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি আউটলুক সংবাদ পর্যালোচনা, সঙ্গে আছেন নাহিদুল ইসলাম। 12 মার্চ আমরা দেখেছি যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এটা তো খুব উত্তপ্ত দেখলাম আমরা, বিরোধী দল ওয়াকআউট করলো। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম দিনে যে উত্তপ্ত হয়ে উঠেছে এটা কিন্তু খুব আন্দাজ করাই গিয়েছিল। এটা যে একেবারে মানে আমরা কেউ চমক বা কেউ চিন্তা করতে পারেনি, ব্যাপারটা ওরকম নয়। এবং মোটামুটি প্রস্তুতিও ছিল বিরোধী পক্ষের, এবং আপনি দেখবেন যে বিরোধী পক্ষের যে সদস্য এমপি তাদের হাতে হাতে কিন্তু প্ল্যাকার্ড ছিল তারা, এবং রাষ্ট্রপতির ভাষণটা একটা মূল ইস্যু এখানে। এখন এই রাষ্ট্রপতির ভাষণ তারা চায়নি যে রাষ্ট্রপতি ভাষণ দিক, কারণ তারা রাষ্ট্রপতিকে আগের যে সরকার সেই সরকারের সহযোগী এবং গণহত্যাকারী হিসেবে তারা দেখে, বা গণহত্যার সহকারী হিসেবে দেখে। এবং এমন দাবি উঠেছে যে রাষ্ট্রপতিকে ইমপিচ করে তাকে গ্রেপ্তার করে বিচার করতে হবে, এরকম দাবিও করা হয়েছে। বিশেষ করে জামাত ইসলামের যে জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের কিন্তু একাধিক নেতা কথা বারবার বলেছেন। সুতরাং রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে তাদের দিক থেকে আগে থেকেই একটা আপত্তি ছিল, এবং সংসদে তারা চায়নি। কিন্তু আগের যে রেওয়াজ বা রাষ্ট্রপতির একটা ভাষণ দিতে হয় সংসদে প্রথম অধিবেশনে, সেই রেওয়াজটা অনুসরণ করেছে বিএনপি, এবং বিএনপি বলছিল রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এবং এ কারণেই এই রাষ্ট্রপতির ভাষণ নিয়েই সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী পক্ষ ওয়াকআউট করেছে। ওয়াকআউট খুব সাধারণ ব্যাপার, বাংলাদেশের সংসদের আগেও বহুবার ওয়াকআউট ঘটেছে, কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে এটা নিয়ে, ওয়াকআউট কেন করবেন। কারণ সংসদ অধিবেশনে কিন্তু অনেক টাকা খরচ হয়, প্রতি মিনিটে প্রায় 2.5-3 লাখ টাকা খরচ। এটা অনেক আগের হিসাব, 2.5-3 লাখ টাকা প্রতি মিনিটে, এখন হয়তো আরও বেশি হয়। সুতরাং মানুষ বা জনগণ চায় যে সংসদে কার্যকর থাকুক, কিন্তু ওয়াকআউটও এক ধরনের সংসদের পার্ট, যেমন বিরোধী পক্ষ এটাকে যৌক্তিক মনে করেনি। আর সে কারণেই ওয়াকআউটের ঘটনা ঘটলো, এবং সামনে হয়তো আমরা আরও ওয়াকআউট এরকম দেখতে পাবো। আচ্ছা, তাহলে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে বক্তব্য, সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? চুপ্পুর এই বক্তব্য যদি আপনি দেখেন, উনি কিন্তু বেশ চাপে আছেন, এবং বেশ চাপে আছেন উনি। কারণ উনি অনেকটা এরকম যে একটা জিনিস যখন আপনি গিলে ফেলছেন, হয়তো পুরোটা গিলতে পারছেন না, আবার ভিতর থেকে বেরো করতে পারছেন না। তো ওনার এখন এমন অবস্থা হয়েছে যে উনি এখন কী করবেন, ওনার আসলে কোনো কিছু করার নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনার ভাষণটা। সেই ভাষণটা যদি খেয়াল করেন, সেখানে তিনি যে সরকার তাকে নির্বাচিত করেছে, বিগত সরকার, সেই সরকারকে কিন্তু ব্যাপক সমালোচনা তিনি করেছেন। এটা হচ্ছে মানে যদি আমরা আক্ষরিক করতে দেখি তাহলে। এবং সেখানে তিনি বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল দেশকে, এবং তিনি আরও অনেক ধরনের কথাবার্তা বলেছেন যেগুলো সাধারণত তার বলার কথা না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই ভাষণটি কিন্তু উনি নিজে লেখেননি। এটা রাষ্ট্রপতি কিন্তু একটা অলংকারিক পদ বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই কিন্তু ছোট জগন্নাথ করে রাখা হয়, এবং তার ওই রকম কোনো পাওয়ার নেই। রাষ্ট্রের সর্বোচ্চ পদ, কিন্তু তাকে ওই রকম কোনো তার হাতে পাওয়ার থাকে না। সেটাই এখন পরিবর্তনের আলাপ উঠেছে যে রাষ্ট্রপতিকেও কিছু ক্ষমতা দেওয়া যায় কিনা, কিন্তু সেরকম সংস্কার এখন হয়নি, বা হওয়ার একটা প্রক্রিয়া আছে। এবং রাষ্ট্রপতির এই যে ভাষণটি, এটা মূলত তিনি এটার একটা অক্ষর লেখেননি, তিনি শুধু পড়েছেন বা পাঠ করেছেন। সুতরাং এই ভাষণের পাঠক তিনি। তারপরও এই ভাষণের সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, মানে যে সরকার, বিগত আওয়ামী লীগ সরকার তাকে নির্বাচিত করেছে, সেই সরকারের তুমুল সমালোচনা তিনি করেছেন, এবং সেই সময়ে জামাত ইসলামী ওয়াকআউট করে, যেটা আমি একটু আগে বলেছি। এবং তখন কিন্তু বিএনপি, মানে সরকার দলীয় পক্ষ, যারা মূলত এই ভাষণটি লিখে দিয়ে যায়, যেটা সত্য কথা, তারা কিন্তু মিটি করে হাসছিল। মানে বিএনপিও জানতো জামাত ইসলামী ওয়াকআউট করবে রাষ্ট্রপতির ভাষণের সময়। ফলে যেটা হয়েছে যে রাষ্ট্রপতির ভাষণের ঘটনা পুরো একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, যে এই রাষ্ট্রপতি কেউ এক ধরনের শিক্ষা দেওয়া। কারণ রাষ্ট্রপতি, যেটা বলছি, যে রাষ্ট্রপতি চাইলে আবার অনেক কিছু করতেও পারেন, যদিও তার হাতে অনেক ক্ষমতা নেই, কিন্তু অনেক সময় তিনি ঐতিহাসিক ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে এইরকম যখন দেশে অচলাবস্থা তৈরি হয় নির্বাচন নিয়ে কিংবা আন্দোলন বিক্ষোভের মুখে, তখন কিন্তু রাষ্ট্রপতি একটা বড় ফিগার বা বড় দায়িত্ব তিনি পালন করতে পারেন, বড় ফিগার হিসেবে। সেই হিসেবে তিনি সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করেননি। সুতরাং বিএনপি তাকে দিয়ে এক ধরনের প্রতিশোধও নিল, আসলে রাজনৈতিক প্রতিশোধ যাকে বলে। আর জামাত ইসলামের এই ওয়াকআউটে বিএনপি অখুশি, এমনটিও মনে করার কোনো কারণ নেই। তারাও চেয়েছিল যে এরকম ওয়াকআউট হোক, এবং সে কারণে মিটি হাসার কথাই বললাম যে একটা নাটকীয় একটা পরিস্থিতি সংসদে আসলে হয়েছে প্রথম দিনই। যে নাটকীয় একটা পরিস্থিতি তৈরি করলো, বিরোধী দল তো চাইছে তার অভিশংসনের বিষয়ে কিছু একটা। এখন কি মনে হচ্ছে, মানে রাষ্ট্রপতির ভাগ্যে কি ভাগ্যে হতে কি পারে লেখা সেরকম। আছে? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। রাষ্ট্রপতি নিজেই এরকম একটি ঘটনা তৈরি করেছেন এমন না, তিনি আসলে পরিস্থিতির শিকার হয়ে গেছেন, পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। এবং বরং এই রাষ্ট্রপতির যোগ্যতা নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন উঠেছিল। বিশেষ করে তার বাংলাদেশে রাষ্ট্রপতি পদটা, যেটা আমি বলেছি, অলংকারিক, কিন্তু এরপরও এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি মোটামুটি বিতর্ক মুক্ত কোনো ব্যক্তি, বা ওইরকম দুই দিকেই যার সম্মান আছে সেরকম, মানে সরকারি দল বা বিরোধী দল দুই পক্ষেই। কিন্তু এই রাষ্ট্রপতির ক্ষেত্রে একেবারে স্ট্যান্ডার্ডটা একেবারে বিলো হয়েছিল, এরকম
আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরাও বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি। তো এখন এই রাষ্ট্রপতির ভাগ্যে কি আছে দেখুন, বিএনপির দিক থেকে যেটা শোনা যায় যে এই রাষ্ট্রপতিকে তারা হয়তো আরো কিছুদিন রাখবে, আর বিরোধী পক্ষ তাকে একদিনও চায় না। এবং বিরোধী পক্ষ শুরুতেই তাকে ইমপিচের কথা বলছে। আচ্ছা, এখানে একটু প্রশ্ন করি, মানে বিএনপি যে চাইছে থাকুক, তো সেখানে কি বিএনপির কোনো স্বার্থ জড়িত? স্বার্থ তো এক ধরনের আছেই। রাজনৈতিকভাবে বিএনপি কিন্তু শুরু থেকেই রাষ্ট্রপতিকে সরানোর বিরোধিতা করেছে। এই কারণে বিএনপি মনে করেছিল নির্বাচনের আগে বিশেষভাবে যে এই রাষ্ট্রপতি যদি না থাকেন তাহলে দেশে নির্বাচন ঝুলে যেতে পারে, আর একটা অস্থিতিশীলতা ছিল সেটা নতুন দিকে চলে যেতে পারে, মানে আরো তীব্র হতে পারে। ফলে নির্বাচন যদি ঝুলে যায় সেক্ষেত্রে তো বিএনপির রাজনৈতিকভাবে সেটা একেবারে স্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে। সেটা বিএনপি ঠেকিয়ে দিয়েছে এই রাষ্ট্রপতিকে রেখে। এখন যেহেতু সরকারে চলে আসছে, এখন প্রশ্নটি হচ্ছে এই রাষ্ট্রপতিকে রাখবে কিনা বিএনপি। বিএনপি চাইলে কিন্তু তাকে ইমপিচমেন্ট করতে পারে, কারণ বিএনপির হাতে সেই সংখ্যাগরিষ্ঠতা আছে সংসদে, এবং রাষ্ট্রপতি সরে দিতে পারে। সুতরাং এই রাষ্ট্রপতির ভাগ্য নির্ভর করছে বিএনপির উপরে। বিরোধী পক্ষের হাতে সেই শক্তি নেই, তারা শুধু দাবিটি করে আসছে। কিন্তু বিরোধী পক্ষের এখানে একটা স্ববিরোধিতা আছে। আমি প্রথমে বলেছিলাম আপনাকে যে এই রাষ্ট্রপতির অধীনেই কিন্তু মন্ত্রীরা শপথ নিয়েছেন, এমনকি এই রাষ্ট্রপতি 133টা অধ্যাদেশ জারি করেছেন। বিভিন্ন ধরনের আইন কানুনের ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতির ভূমিকা আছে, সেটা কিন্তু বিরোধী দল মেনে নিয়েছে। কিন্তু এখন রাষ্ট্রপতির ভাষণে তাদের আপত্তি, এই স্ববিরোধিতা তাদের ভিতর আছে। মানে রাষ্ট্রপতির যে অংশ আমার পক্ষে যায় সে অংশ আমি রাখলাম, রাষ্ট্রপতিকে সেখানে ব্যবহার করলাম, কিন্তু যেখানে আমার রাষ্ট্রপতির যে ভূমিকাটা আমার বিরুদ্ধে যায়, যেটা আমি পছন্দ করছি না বা যেটা আমার প্রয়োজন নেই, সেটা তখন আমি বিরোধিতা করলাম। ফলে রাষ্ট্রপতিকে নিয়ে বিরোধী পক্ষের অবস্থানটা এক ধরনের স্ববিরোধিতার মধ্যেই আছে। আর তার ভাগ্য এখন নির্ভর করছে কমপ্লিটলি বিএনপির উপরে। বিএনপি হয়তো বা তাকে আর কিছুদিন রাখতে পারে, রাখলেও রাখতে পারে। বিএনপি যেটা শুরু থেকেই বলে আসছে সাংবিধানিক ধারাবাহিকতা এবং রাষ্ট্রপতিকে হুট করে সরিয়ে দেওয়ার পক্ষে তারা আগেও ছিল না, এখনো না। তারা হয়তো একটু সময় দিয়ে তাকে সরিয়ে দিতে পারে, তবে এই রাষ্ট্রপতির পুরো মেয়াদে হয়তো বা বিএনপি তাকে রাখবে না, এমনটি শোনা যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে রাষ্ট্রপতির ভাগ্য নির্ধারণ করছে বিএনপি সরকার। এক্স্যাক্টলি। এবং সে কারণেই বিএনপি বা এখন সরকার যারা আছে তাদেরকেই তার প্রশংসা করতে হচ্ছে, চাক বা না চাক তিনি সেটা করতে হচ্ছে তাকে। এটাই বাস্তবতা রাজনীতির এখন। যাই হোক, আমরা একটু আন্তর্জাতিক প্রসঙ্গে আসি। বর্তমানে যে ইরানের পরিস্থিতিটা, এই বিষয়টাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? ইরানে যেভাবে যে তীব্র গতিতে আমেরিকা এবং ইসরায়েল হামলা করেছিল, তাতে মনে করা হয়েছিল, অনেক বিশেষজ্ঞ মনে করে ফেলেছিলেন এরকম যে হয়তো বা এক সপ্তাহের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সেরকমটি কিন্তু ঘটেনি এবং ঘটার কোনো লক্ষণও নেই। বরং আমেরিকা তার হামলার মাত্রা কিন্তু বাড়াচ্ছে এবং ইরানকে তারা যেভাবে বলেছিল ধ্বংস করে দিবে এরকমটি করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি ইরানও পাল্টা প্রায় প্রতিদিনই তারা মিসাইল ছুটছে। এবং আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঘন্টা তিনেক আগেও ইসরায়েলের তেল আবিবে দাউ দাউ করে আগুন জ্বলছিল, কারণ ইরান মিসাইল ছুটছে। এবং এখন যে মিসাইলগুলো ছুটছে সেগুলো একটু ভারী, বড় ধরনের, এবং তারা বলছে তারা 1 টনের নিচে এখন আর কোনো মিসাইল ছুটবে না, মানে অনেক বড় ভারী মিসাইল তারা এখন পাঠাবে। তার মানে এখন তাদের দিক থেকেও হামলাটা ভারী হামলা হচ্ছে এবং মানুষের কিন্তু প্রাণহানি ঘটছে। সুতরাং যুদ্ধের যে সহজ সমীকরণ ট্রাম্প বা তার যে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ করেছিলেন সেরকম কোনো সমীকরণই তাদের মেলেনি। মানে হিসাবটা উল্টো হয়ে গেছে তাদের জন্য। এখন পরিস্থিতি এমন হচ্ছে, আমেরিকা বা ট্রাম্প চেয়েছিলেন ইরানের সরকারের পতন ঘটাতে, কিন্তু এখন অনেকে বলছেন যে ট্রাম্পের সরকারই এখন শেষ পর্যন্ত যাবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ দেশের ভিতরে তিনি চাপের মধ্যে পড়ছেন, বিশেষ করে তেল নিয়ে, জ্বালানি তেল নিয়ে তিনি ব্যাপক চাপের মধ্যে আছেন এবং তাদের যে রিজার্ভ ছিল সেখান থেকে তারা তেল ছাড়ছেন এখন। কারণ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, সেখান থেকে বিশ্বের 20% জ্বালানি কিন্তু মুভ করে, সেটা পুরোটাই বন্ধ। এবং ইরান বলছে যে তাদের যে কিছু শর্ত আছে, শর্ত পালন না হলে তারা এই প্রণালী তারা খুলে দেবে না। মানে আন্তর্জাতিক বাজারে এখন তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাদের মতো ছোট দেশে তো সমস্যা আছেই, কিন্তু বিশেষ করে যদি ইউরোপের কথা বলি, তারা কিন্তু ব্যাপকভাবে তাদের আমদানি করতে হয়। বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে বলি, রাশিয়া থেকে তারা জ্বালানি আমদানি করে, গ্যাস আমদানি করে বিশেষভাবে। এবং রাশিয়ার ইউক্রেন যখন যুদ্ধ হলো তখন তারা চেষ্টা করেছিল মধ্যপ্রাচ্য থেকে এই গ্যাসটা নেওয়া যায় কিনা, কাতার থেকে নেওয়া যায় কিনা, সেরকম চুক্তিও তারা করেছে দীর্ঘমেয়াদী। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই কাতারই বিপদে আছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ, সেই সঙ্গে পুরো মিল্টে যুদ্ধ চলছে। তার মানে ইউরোপ কিন্তু এইখানে যতই মুখে মুখে বলুক যে তারা কিন্তু বেশ চাপে আছে, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে। কারণ তাদের জ্বালানি ব্যাপকভাবে তারা আমদানি নির্ভর এবং জ্বালানি, এবং এসব দেশ কিন্তু শীত প্রধান, তাদের প্রচুর জ্বালানির প্রয়োজন হয়। ইন্ডাস্ট্রির বাইরেও তাদের মানে দৈনন্দিন জীবনযাত্রা সেখানে তাদের একেবারে স্থবির হয়ে যাবে যদি জ্বালানিতে বড় ধরনের কোনো সংকট তৈরি হয়। সুতরাং ইউরোপ চাপে আছে এবং ইউরোপ সে কারণেই এবার ট্রাম্পকে তার এই যে ইরান হামলায় খুব একটা সমর্থন দেয়নি, এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন দিয়েছে, তীব্র সমর্থন দেয়নি। বরাবর যেটা দেখা যায় যে ট্রাম্প বা আমেরিকা যখন, আমেরিকার কথা বলি আমরা, যে যখন কোনো দেশে হামলা চালায় তখন ইউরোপ কিন্তু ঝাঁপিয়ে পড়ে আমেরিকার পক্ষে, কিন্তু এবার সেরকমটি ঘটেনি। কারণ তাদেরও একটা হিসাব নিকাশ আছে যে পরিস্থিতি আসলে সব দিক থেকেই বন্ধ। একদিকে রাশিয়ার যুদ্ধ চলছে, আরেকদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে। জ্বালানির যে বাজার, এটা নিয়ে কিন্তু বেশ চাপে আছেন ট্রাম্প এবং তার দেশের মধ্যেও কিন্তু এটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। ইতিমধ্যে সেখানে
কিন্তু জনগণ রাস্তায় নেমে আসছেন এই যুদ্ধের বিরুদ্ধে। ফলে ইরান যুদ্ধের যদি আপনি সামগ্রিকভাবে আমাকে মূল্যায়ন করতে বলেন তাহলে অবশ্যই বলবো ইরান যুদ্ধে সবচেয়ে বেশি ইরানের তো হারানোর কিছু নেই, তার উপর তো হামলা করেই দেওয়া হয়েছে এবং রেজিম চেঞ্জ এখনো হয়নি, হওয়ার কোনো লক্ষণও নেই, বরং ইরানের নেতারা তারা রাজপথে নেমে এখন জনগণের সঙ্গে মিছিল করছেন। মানে এই একদিকে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকার মিসাইল বোমা পড়ছে, অন্যদিকে সে দেশের নেতারা কিন্তু প্রকাশ্যেই আছেন, তারা এমন লুকিয়ে আছেন এমনও না। ফলে ট্রাম্পের জন্য একটা বড় চ্যালেঞ্জের এবং দিন শেষে এটা তাকে বেশ ভোগাবে এবং এখন তো খুব জোরে সোরেই আলোচিত হচ্ছে যে ট্রাম্প শেষ পর্যন্ত তার মেয়াদ পূর্ণ করতে পারবেন কিনা। এবং আমার একটা ব্যক্তিগত ধারণা যে এটা খুবই কঠিন হবে এবং আমি খুবই অবাক হব ট্রাম্প যদি তার মেয়াদের শেষটা পূরণ করতে পারে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।